কখনো কি ভেবেছ জেলের ভেতর সবচেয়ে দুর্বল দেখানো মানুষটাই সবচেয়ে বিপজ্জনক হতে পারে? যেখানে শক্তি সবকিছু, সেখানে এক রোগা পাতলা ছেলেকে দেখে সবাই হাসছিল, কিন্তু কয়েক মিনিট পর সেই ছেলেই কাঁপিয়ে দেয় পুরো জেলখানা। থাপ্পড়ের এক অদ্ভুত লড়াই, বুদ্ধির খেলা আর ক্ষমতার পেছনে লুকানো এক বড় রহস্য। আজকের গল্প এমনই এক ছেলেকে নিয়ে যে নিয়ম মানতে আসেনি, বরং নিয়ম বদলাতে এসেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরু হয় জেলের ভেতর। এক লম্বা চওড়া শক্তিশালী বন্দী অন্য বন্দীদের সঙ্গে থাপ্পড়ে লড়াই খেলছে। সবাই তাকে জেলের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ মনে করত, কিন্তু হঠাৎই দৃশ্য পাল্টে যায়। তার সামনে দাঁড়ানো মোটা বন্দী শিখ এক ঝড়ের মতো থাপ্পড় মারতেই সেই শক্তিশালী লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তে জেলের পরিবেশ বদলে যায়। সবাই বুঝে যায় শিখই এখন জেলের সবচেয়ে শক্তিশালী বন্দী। তার শক্তি দেখে কেউ আর তার সামনে দাঁড়াতে সাহস পায় না। ঠিক তখনই ভিড়ের মাঝ থেকে বেরিয়ে আসে এক রোগা পাতলা নিরীহ চেহারার ছেলে হানসু। তাকে দেখে সবাই হাসাহাসি শুরু করে, কারণ ছেলেটাকে দেখেই মনে হচ্ছিল একটু জোরে বাতাস লাগলেই উড়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, হানসুর চোখে ভয় নেই, বরং সে নিজেই শিখকে লড়াইয়ের চ্যালেঞ্জ দেয়। আর এখানেই বোঝা যায় হানসু কোনো সাধারণ ছেলে নয়, তার ভেতরে লুকিয়ে আছে অন্যরকম কিছু, যার রহস্য আমরা পরে জানতে পারবো। লড়াই শুরু করার আগে তারা ঠিক করে স্টোন পেপার সিজার্স খেলে কে আগে থাপ্পড় মারবে। হানসু হেরে যায়, আর প্রথম থাপ্পড়টা তাকেই খেতে হয়। শিখের সেই থাপ্পড় এতটাই শক্ত ছিল যে হানসু প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়, চোখে জেদ নিয়ে দাঁড়িয়ে থাকে। এবার তার পালা। হানসু নিজের সব শক্তি দিয়ে শিখের মুখে একটা জোরালো থাপ্পড় মারে, কিন্তু শিখ যেন কিছুই টের পায় না। লড়াই চলতেই থাকে, একের পর এক আঘাত, জেদ আর শক্তির পরীক্ষা। শেষ মুহূর্তে হানসু হঠাৎ কৌশল বদলায়। নিয়ম ভেঙে থাপ্পড়ের বদলে সে শিখকে এক শক্ত মুক্কা মারে। অপ্রস্তুত শিখ মাটিতে পড়ে যায়। চারিদিকে স্তব্ধতা। এই দৃশ্য দূর থেকে দেখছিল আরেক ভয়ঙ্কর বন্দী হান। সে বুঝতে পারে ছেলেটা শুধু শক্তিশালী নয়, বুদ্ধিমানও। হানসুর এই চিটিং তার কাছে দুর্বলতা নয়, বরং বেঁচে থাকার কৌশল। আর এখান থেকে শুরু হয় জেলের ভেতরের আসল গল্প। এক নিরীহ ছেলের লুকানো শক্তি, ক্ষমতার লড়াই আর এমন এক রহস্য যা পুরো জেলকে বদলে দিতে চলেছে। শিখের কাছে মার খাওয়ার পর লড়াই থেমে থাকেনি। মুহূর্তেই থাপ্পড়ের খেলা হাতাহাতিতে পরিণত হয়। শিখের চেলারা একসঙ্গে হানসুর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অবাক করার মতো বিষয়, হানসু একা হয়ে দারুণ কৌশলে লড়ছিল। ঠিক তখনই গার্ডরা এসে লড়াই থামিয়ে দেয়। শাস্তি হিসাবে হানসুকে মারামারির জন্য কাল কোঠরিতে ঢুকিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর সেখানে আসে জেলের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হান। শান্ত গলায় সে হানসুকে বলে, তুমি নতুন, তাই বুঝতে পারছো না। আজ যাকে মেরেছ সে খুবই বিপজ্জনক। এই জায়গায় টিকে থাকতে হলে সাবধানে চলতে হবে। এই কথা বলে হান চলে যায়, কিন্তু তার কথার ভেতর যেন লুকিয়ে ছিল সতর্কতা আর অদ্ভুত আগ্রহ। পরদিন সকালে এক বন্দী হানসুকে জানায় শিকার তার গ্যাং আর ঝামেলা করবে না, কারণ হান তাদের স্পষ্ট করে সতর্ক করেছে। হানসুর দিকে তাকালেও বিপদ। হানসু অবাক হয়ে জিজ্ঞেস করে, হান আসলে কে? তখন বন্দীটা জেলের আসল গল্প বলে। এই জেলের নিয়ম লিখে দেয় হান। সে বন্দী নয়, এই জেলের রাজা। বাইরেও তার নাম শুনে মানুষ ভয় পায়, কারণ সে বড় এক মাফিয়া গ্যাং এর বস। জেলের ভেতর তার ক্ষমতা এসেছে এক অদ্ভুত নিয়ম থেকে। জেলার নিজেই বন্দীদের দিয়ে লড়াই করায়, যে জেতে সে রাজত্ব করে। আর হান, সে আজ পর্যন্ত একটাও লড়াই হারেনি, তাই কেউ কখনোই তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায়নি। হান এখানে বন্দী হয়ে নয়, রাজা হয়ে থাকে, আর যার উপর তার হাত থাকে তাকে কেউ ছুতেও পারে না। কিন্তু কয়েক মাস পর জেলের পরিবেশ একদম বদলে যায়, কারণ এক নতুন বন্দী ঢোকে, কিম। এক এমন মানুষ যে নাকি হানের থেকেও বেশি ভয়ঙ্কর। কিম জেলের ভেতর পা রাখতেই অদ্ভুত নীরবতা নেমে আসে। অনেক বন্দী তার নাম শুনেই চোখ নামিয়ে ফেলে। ভয়ের একটা অদৃশ্য ঢেউ ছড়িয়ে পড়ে পুরো জেলে। এমনকি প্রথমবারের মতো হানও যেন সতর্ক হয়ে যায়। আর এখান থেকে শুরু হতে যাচ্ছে দুই দানবের সংঘর্ষ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ছেলে হানসু। নতুন বন্দী কিম জেলে আসার খবর শুনে হান নিজেই তার কাছে যায়। সে কিমকে জেলের ভেতরের সিগারেট ব্যবসায় একসাথে কাজ করার প্রস্তাব দেয়। দেখে মনে হচ্ছিল হান যেন কিমকে ভয় পাচ্ছে, কিন্তু
কিন্তু আসলে এর পেছনে ছিল দুইটা কারণ। প্রথমত, হানের সাজা প্রায় শেষ, সে আর নতুন ঝামেলায় জড়াতে চায় না। দ্বিতীয়ত, সে জানে শত্রুকে কাছে রাখলে তার চাল বোঝা সহজ হয়। কিন্তু কিম এই প্রস্তাবে কোনো আগ্রহ দেখায় না, তার চোখে ছিল অন্য পরিকল্পনা, অন্য খেলা। ঠিক তখনই হানের এক লোক দৌড়ে এসে খারাপ খবর দেয়, তাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য লোককে ধরে ফেলেছে জেল কর্তৃপক্ষ। হান দ্রুত সেখানে গিয়ে দেখে জেলার তাকে মারতে মারতে প্রায় শেষ করে দিয়েছে। এতেই হান বুঝে যায় ভয়ঙ্কর সত্যটা, জেলার এখন আর তার পাশে নেই, সে কিমের সঙ্গে হাত মিলিয়েছে। এই বিশ্বাসঘাতকতা দেখে হান রাগে ফেটে পড়ে, কিন্তু জেলার উল্টো গার্ডদের নিয়ে হানকেই নির্মম ভাবে মারায়। শেষে তাকেও কালকোঠরিতে ঢুকিয়ে দেয়া হয়। কয়েকদিন পর যখন হান বের হয়, তার অবস্থা খুবই খারাপ। যে মানুষকে সবাই ভয় পেত আজ তাকে দুর্বল লাগছিল। এই সুযোগেই সামনে আসে শিখ, যে একসময় হানকে দেখে কাঁপত, আজ সে হানকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই হানসু ঘটনাটা দেখে ফেলে। এক মুহূর্ত দেরি না করে সে শিখকে ধাক্কা দিয়ে হানের প্রাণ বাঁচায়। কিন্তু জেলার এসে উল্টো দুজনকেই ধরে ফেলে। সে হানসুকে প্রশ্ন করে, তোমার কাছে কি প্রমাণ আছে শিখ হামলা করেছে? যদিও জেলার সবই জানতো, তবুও কিমের ইশারায় সে শিখকে বাঁচাতে চাইছিল। কিছুক্ষণ পর হানসু হানের সেলে গিয়ে তার সঙ্গে দেখা করে। হান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার জীবন বাঁচালে কেন? হানসুর উত্তর ছিল খুবই সহজ কিন্তু গভীর। সে বলে, মানুষকে সাহায্য করা থেকে আমি কখনো পিছিয়ে যায় না, কারণ আমার মা আমাকে এটাই শিখিয়েছেন। এই কথাটা শুনে হান প্রথমবারের মতো চুপ হয়ে যায়, কারণ জেলের অন্ধকারে এমন সরল বিশ্বাস খুবই কম দেখা যায়। আর এখান থেকে শুরু হয় এক রাজা আর এক রহস্যময় ছেলের অদ্ভুত সম্পর্ক, যা সামনে বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। হানসুর সেই সরল উত্তরের পর হান আর তার সম্পর্ক আরো গভীর হয়ে যায়। পরদিনই তারা দুজন সরাসরি জেলারের কাছে যায়। হানসু শান্তভাবে বলে, এই জেলে বহুদিন ধরে খোলাখুলি স্মাগলিং চলছে, আর সে এটা রিপোর্ট করতে চায়। শুধু কথা নয়, তার কাছে প্রমাণও আছে। প্রমাণের ছবি দেখে জেলারের মুখের রং একদম বদলে যায়, কারণ সেই ছবিতে জেলার নিজেও স্পষ্ট ধরা পড়েছিল। আসলে পুরো পরিকল্পনাটা ছিল হানের। সেই হানসুকে বলেছিল জেলারকে চাপে ফেলতে হবে। রাগে জেলার হানসুকে থাপ্পড় মারে, কিন্তু এবার হান চুপ থাকে না। সে জেলারকে পাল্টা থাপ্পড় মেরে হুমকি দেয়, এই ছবি যদি তদন্ত কমিটির কাছে যায় তাহলে প্রথমে জেলারের চেয়ার যাবে। ফেসে গিয়ে শেষ পর্যন্ত জেলার আবার হানের দিকেই ফিরে আসে। এই খবর কিমের কাছে পৌঁছাতেই তার অস্বস্তি বাড়তে থাকে। হান সুযোগ বুঝে কিম আর শিখকে জেলের রান্নাঘরে বন্দি করে ফেলে, আর শুরু হয় জেরা। চাপে পড়ে শিখ ভেঙে যায়। সে জানায় এই সব কিছুর পেছনে আছে মঞ্চল নামের একজন। ভয়ঙ্কর সত্যটা আরো বড়, মঞ্চল আসলে হানেরই বড় বস। সেই হানকে সরিয়ে দিতে বলেছিল। বিনিময়ে কিম আর শিখকে দেওয়া হয়েছিল জেলের স্মাগলিং এর 1/3। নিজের লোকের বিশ্বাসঘাতকতা জেনে হান ভেতর থেকে ভেঙে পড়ে। রাগে তার ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে। এই রূপ দেখে হানসুও একটু ভয় পেয়ে যায়। সে নিজেকে শান্ত রাখে, কারণ তার নিজেরও একটা গোপন পরিচয় আছে। এরপর গল্প হঠাৎ অতীতে ফিরে যায়, আর সামনে আসে সবচেয়ে বড় রহস্য, যাকে আমরা এতক্ষণ সাধারণ বন্দী ভেবেছিলাম। হানসু আসলে বন্দী নয়, সে একজন আন্ডার কভার অফিসার। তার কাজ জেলের ভেতরের মাফিয়া চক্র, স্মাগলিং নেটওয়ার্ক আর হানের আসল বস মঞ্চলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা। অর্থাৎ পুরো সময় সে অভিনয় করেছিল, আর হানের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক এখন তাকে সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাতে চলেছে। হানসুর আসল পরিচয় সামনে আসার পর গল্প আরো গভীরে চলে যায়। সে একজন আন্ডার কভার অফিসার, যার সবচেয়ে বড় কাজ হানের বিশ্বাস জিতে তার পুরো মাফিয়া নেটওয়ার্ককে ধরিয়ে দেয়া। এক ভয়ঙ্কর মিশন, যেখানে একটুখানি ভুল মানেই মৃত্যু। এই মিশনের নেতৃত্বে ছিল তার চিফ অফিসার ইনসুক, কঠোর, নির্মম আর নিজের কাজের ব্যাপারে ভয়ঙ্কর সিরিয়াস। কেস সমাধান করতে সে যে কোনো সীমা পেরোতে পারে। ইনসুক হানসুকে একটা প্রতিশ্রুতি দেয়, যদি সে মিশনে সফল হয় তাহলে তার অসুস্থ মায়ের জন্য কিডনি ডোনারের ব্যবস্থা করবে। নিজের মাকে বাঁচানোর আশাতেই হানসু এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয়। সময়ের সঙ্গে হানসু পুরোপুরি হানের বিশ্বাস জিতে নেয়। ঠিক তখনই ইনসুক ফোন করে জানায় হানসুর মায়ের জন্য ডোনার পাওয়া গেছে। খুশির সঙ্গে সঙ্গে সে তাকে মিশনের কথা মনে করিয়ে দেয়, কারণ আবেগ নয়, দায়িত্বই এখানে শেষ কথা। এদিকে নতুন এক চরিত্র আসে, হানের বসের ভাতিজা বিয়ং। সে হানের পুরনো বন্ধু, কিন্তু নিজের চাচাকে ঘৃণা করে, কারণ একসময় সবার সামনে তাকে অপমান করে মারধর করা হয়েছিল। বিয়ং বুঝতে পারে তার চাচা হানকে সরাতে চায়, তাই সে হানের সঙ্গে হাত মেলায় পুরো মাফিয়া সাম্রাজ্য ভেঙে ফেলতে। হানও তার পাশে দাঁড়ায়, তবে সতর্ক হয়ে, কারণ সে জানে এই দুনিয়ায় নিজের লোকও বিশ্বাসঘাতক হতে পারে। এমনকি তার মনে হানসুকে নিয়েও সন্দেহ ছিল। সে আগে বিয়ংকে হানসুর খোঁজ নিতে বলেছিল, কিন্তু হানসুর বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। অন্যদিকে হানসু নিজের মায়ের জন্য আশায় ভরে ওঠে।
অনেকদিন পর তার মুখে হাসি দেখা যায়। মনে হচ্ছিল সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এই গল্পের সুখ খুব বেশিক্ষণ থাকে না, কারণ সামনে আসছে এমন এক সত্য যা বন্ধুত্ব, বিশ্বাস আর দায়িত্ব সবকিছুকে ভেঙে দিতে পারে। হানসুর জীবনে যে সুখের আলোটা জ্বলছিল তা বেশিক্ষণ টিকে থাকেনি। হঠাৎ খবর আসে তার মায়ের দুর্ঘটনা হয়েছে আর তিনি আর নেই। এই খবরে হানসু ভেতর থেকে ভেঙে যায়। যে ছেলে সবসময় শক্ত ছিল সে প্রথমবার পুরোপুরি ভেঙে পড়ে। হান দূর থেকে তাকে দেখে বুঝতে পারে এই ব্যথা কোনো লড়াইয়ের ব্যথা নয়। নিজেকে সামলে হানসু তার চিফ অফিসার ইনসুককে ফোন করে, কাঁদতে কাঁদতে অনুরোধ করে মাত্র একদিনের জন্য যেন তাকে বের হতে দেয়া হয়, যাতে সে তার মায়ের শেষকৃত্যে থাকতে পারে, কারণ তার মাই ছিল তার পুরো পৃথিবী। কিন্তু ইনসুকের কাছে মিশনই সবকিছু। সে ঠান্ডা গলায় না বলে দেয়। হানসু বারবার অনুরোধ করে কাঁদে, তবুও ইনসুকের মন নরম হয় না। শেষে হতাশ হয়ে হানসু হুমকি দেয়, তাকে না ছাড়লে সে হানকে সব সত্য বলে দেবে। কিন্তু ইনসুক উল্টো তাকে ভয় দেখায়, যদি সে সত্য ফাঁস করে তার পুলিশ পরিচয় মুছে দেওয়া হবে আর সে সত্যিকারের অপরাধী হয়ে জেলেই পৌঁছবে। এই কথা শুনে হানসু বুঝে যায় যার জন্য সে জীবন ঝুঁকিতে রেখেছে সেই সিস্টেমই তাকে ব্যবহার করছে। রাগ, দুঃখ আর অসহায়তায় ভরা হানসু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হান তাকে শান্ত করতে এলে সে উল্টো হানের উপরই ঝাঁপিয়ে পড়ে। হান তাকে আঘাত করতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে তাকে থামাতে হয়। শেষ পর্যন্ত কোনোভাবেই সে হানসুকে শান্ত করে। পরদিন হঠাৎ খবর আসে হানসুকে পুলিশের পাহারায় একদিনের জন্য মুক্তি দেওয়া হচ্ছে, যাতে সে মায়ের শেষকৃত্যে যেতে পারে। প্রথমে সে ভেবেছিল ইনসুক হয়তো মন বদলেছে, কিন্তু সত্যটা ছিল অন্য কিছু। এই অবস্থা করেছে হান। শুধু তাই নয়, পুরো খরচও সে নিজে বহন করেছে। যে মানুষটাকে ধরিয়ে দেওয়া হয়েছিল হানসুর মিশন, সেই মানুষই তার সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ালো। হানের সাহায্যে হানসু শেষবারের মতো তার মাকে দেখতে পারে, আর সেই মুহূর্তে তার ভেতরের লড়াই আরো কঠিন হয়ে ওঠে। দায়িত্ব নাকি সম্পর্ক, এখন এই প্রশ্নই তাকে তাড়া করছে। হানসু মায়ের শেষকৃত্য শেষ করে আবার জেলে ফিরে আসে। সেই রাতে হান আর হানসুর মধ্যে হয় দীর্ঘ এক কথোপকথন। সেখানে হান নিজের অতীতের কথা খুলে বলে, কিভাবে কঠিন জীবন আর বিশ্বাসঘাতকতা তাকে অপরাধের পথে ঠেলে দিয়েছে। সে হানসুকে ছোট ভাইয়ের মতো বোঝায়, এই দুনিয়ায় খুব সহজে কাউকে বিশ্বাস করা যায় না। এরপর হান হঠাৎ করে তাকে প্রশ্ন করে, জেল থেকে বের হওয়ার পর কি সে তার জুনিয়র হয়ে কাজ করবে? এই প্রশ্ন হানসুকে দ্বিধায় ফেলে দেয়। একদিকে তার চিফ যে শুধু মিশন দেখে, মানুষ না, অন্যদিকে হান যে অপরাধী হয়েও তার সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে। অবশেষে হানসু সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়। সে হানকে সব সত্য বলে দেয়। সে একজন আন্ডার কভার এজেন্ট, যার মিশন ছিল হান আর তার পুরো গ্যাং ধ্বংস করা। এই স্বীকারোক্তির পর তাদের সম্পর্ক বদলে যায়, কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে না। কিছু মাস পরে আসে সেই দিন। হানসু জেল থেকে মুক্তি পায়। জেলের বাইরে বেরিয়েই সে অবাক হয়ে যায়। অনেক বডিগার্ড আর সামনে দাঁড়িয়ে একটি লাল রঙের বিলাসবহুল গাড়ি। গাড়ির ভেতরে বসে আছে হান, যে কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে। সে হানসুকে নিতে এসেছে। অর্থাৎ হানসু এখন শুধু আন্ডার কভার এজেন্ট নয়, সে হানের পাশে দাঁড়ানোর পথ বেছে নিয়েছে। সেই রাতেই হান তাকে নিয়ে যায় এক বিলাসবহুল পার্টিতে। সেখানে প্রথমবার হানসুর দেখা হয় হানের আসল বস মঞ্চলের সঙ্গে। মঞ্চল হানসুর আত্মবিশ্বাস আর আচরণে মুগ্ধ হয়। সে কোনো দেরি না করে তাকে গ্যাংয়ে নিয়ে নেয় এবং আসন্ন স্মাগলিং অপারেশনের দায়িত্ব দেয়। এই বিষয়টা বিয়ং এর ভালো লাগে না। সে হানসুকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বিয়ং জানতো না হানসু আর আগের সেই দুর্বল ছেলে নেই, বরং এক মুহূর্তে পরিস্থিতি উল্টে যায়। হানসু তারই বন্দুক তুলে বিয়ং এর দিকে তাক করে দেয়। তার চোখে তখন ভয় ছিল না, ছিল নিয়ন্ত্রণ। আর এই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় সে দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে আছে, পুলিশের দায়িত্ব আর অপরাধ জগতের সম্পর্ক। এই দ্বন্দ্বই এখন গল্পকে নিয়ে যাচ্ছে চূড়ান্ত সংঘর্ষের দিকে। হানসুর সাহসী আচরণে মুগ্ধ হয়ে মঞ্চল তাকে দ্রুত গ্যাংয়ে জায়গা দেয়। হান পরিস্থিতি সামলে নেয়, কিন্তু বিয়ং এর আচরণে মঞ্চল ভীষণ রেগে যায়। সবার সামনে তাকে চড় মেরে অপমান করে। তবে পরদিন মঞ্চল আলাদা করে বিয়ংকে ডাকে। সে বলে তার জায়গা কেউ নেবে না, কিন্তু শর্ত একটাই, পরের বড় ডিলের পর হানকে শেষ করতে হবে। কারণ মঞ্চল বুঝে গেছে হান তাকে বস হিসাবে মানে না, বরং হান নিজেই একদিন গ্যাংয়ের আসল বস হয়ে উঠতে পারে। তাই আগে থেকেই তাকে সরিয়ে দিতে চায় মঞ্চল। ডিল সফল করতে তাদের দরকার ছিল এক গুন্ডা জোয়ের স্ট্যাম্প। চেকপোস্ট পার হতে এই স্ট্যাম্প খুবই জরুরি। তাই হান আর হানসু যায় জোয়ের আস্তানায়। অন্যদিকে পুলিশও তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছিল, কারণ হানসু এখনো ইনসুকের সঙ্গে যোগাযোগে ছিল। অর্থাৎ বন্ধুত্ব সত্যি মনে হলেও মিশন এখনো শেষ হয়নি। তার ঘড়ির ভেতরে লাগানো ছিল
ছিল ট্র্যাকিং ডিভাইস। ভেতরে হানসু স্টাম্প কিনতে চাইলে জয় রাজি হয় না। পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। রাগে হানসু জয়ের হাতে ছুরি বসিয়ে দেয়, আর মুহূর্তেই চারিদিকে লড়াই শুরু হয়ে যায়। জয়ের লোকেরা ঝাঁপিয়ে পড়ে। বাইরে অপেক্ষা করা হান আর বিয়ং বুঝে যায় কেউ পুলিশে খবর দিয়েছে, কিন্তু পালানোর আগেই জয়ের আরো লোক এসে জায়গাটা ঘিরে ফেলে। হান নিজের লোক নিয়ে আক্রমণে নেমে পড়ে। এই মুহূর্তে তার একটাই লক্ষ্য, হানসুকে বাঁচানো। লড়াইয়ের মাঝে হানসুর সামনে আসে এক বিশাল দেহের মানুষ। শক্তিতে সে প্রায় অজেয়, কিন্তু হানসু এখন আগের সেই দুর্বল ছেলে নয়। সে কৌশল, গতি আর বুদ্ধি দিয়ে লড়তে থাকে। চারিদিকে গুলি, মারামারি, চিৎকার, আর সেই বিশৃঙ্খলার মাঝে দাঁড়িয়ে আছে এক মানুষ যে একই সঙ্গে পুলিশও আবার অপরাধ জগতের অংশ। এখান থেকে গল্প এগোচ্ছে শেষ সংঘর্ষের দিকে, যেখানে সিদ্ধান্ত নিতে হবে বন্ধুত্ব বাঁচাবে নাকি সত্য প্রকাশ করবে। লোহার রড হাতে নিয়ে হানসু সেই বিশাল লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোকটার উপর যেন কোনো প্রভাবই পড়ে না। উল্টো সে হানসুকে মাটিতে আছাড় মেরে মারতে থাকে। ঠিক সেই সময় হান এসে পড়ে। সে হানসুকে বাঁচায় আর তার গ্যাং মেরে জয়ের লোকদের একে একে শেষ করে দেয়। লড়াই শেষে হানসু জয়কে মারধর করে তার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ স্টাম্প ছিনিয়ে নেয়। কিন্তু এই সংঘর্ষে একটা বড় সমস্যা হয়ে যায়। হানসুর ট্র্যাকিং ঘড়ি ভেঙে যায়, ফলে পুলিশ তাদের পরবর্তী গতিবিধি আর ট্র্যাক করতে পারে না। স্টাম্প পাওয়ার পর মঞ্চল খুবই খুশি হয়। ডিলের পর ধাপে যেতে প্রস্তুতি শুরু হয়। হান এবার হানসুকে নিয়ে যায় এক ক্লাবে রাশিয়ান মাফিয়ার সঙ্গে বড় ডিল করতে, কিন্তু ভেতরে ঢোকার আগে সে হানসুকে বাইরে অপেক্ষা করতে বলে, কারণ তার মনে এখনো একটু সন্দেহ রয়ে গেছে। বাইরে অপেক্ষা করছিল হানসু। ঠিক তখনই তার টিমের এক লোক চুপিসারে তাকে ডেকে নেয়। সে তাকে নতুন একটি ট্র্যাকিং ঘড়ি দেয়, যাতে হানের বিরুদ্ধে শক্ত প্রমাণ সংগ্রহ করা যায়, অর্থাৎ মিশন আবার সক্রিয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে হান সেখানে এসে পড়ে। সে সন্দেহ ভরে জিজ্ঞেস করে, লোকটা কে? হানসু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে সে জানে না লোকটাকে, হয়তো কেউ তাকে বিরক্ত করছিল। হান বাইরে থেকে বিষয়টা মেনে নেয়, কিন্তু তার চোখে স্পষ্ট ছিল সন্দেহ এখনো বেঁচে আছে। এখন পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে। একদিকে ডিল, অন্যদিকে প্রমাণ সংগ্রহ, আর মাঝখানে দুই মানুষের বিশ্বাস। একটা ভুল পদক্ষেপ সবকিছু ধ্বংস করে দিতে পারে। হানসু সেই লোকটিকে ধরে রাখে এবং রাগে সে তাকে মারধর করতে থাকে। এমনকি এতটাই উত্তেজনা ছিল যে হানসু নিজেই তাকে টেনে নিয়ে আসে, যাতে সে তাকে মেরে ফেলে না। যে সময় তারা পরিস্থিতি সামলে নেয়, হানসুর কাছে সরাসরি প্রশ্ন করে, সত্যি বলো, ওই লোকটা কে ছিল? হানসু সততার সঙ্গে জানায় সে একজন জাসুস, যে তাকে নতুন ট্র্যাকিং ঘড়ি দিতে এসেছে। এই ঘড়ি ছিল পুলিশকে হানের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য। এই কথা শুনে হান মুহূর্তেই হানসুকে ধরে রাখে। সে তার সবকিছু তল্লাশি করে, সন্দেহ করে যে হানসু এখনো পুলিশ বা অন্য কাউকে দিয়ে তাকে প্রতারণা করছে কিনা। কিন্তু হানসুর কাছে আর কোনো ট্র্যাকিং ডিভাইস নেই। এরপর হানসুকে একটি শুনশান জায়গায় নিয়ে যায়। সে হানসুর কাছে ক্ষমা চায় এবং নিজের হৃদয়ের বেদনা খুলে বলে। হান বলে, আমার পুরো জীবন জুড়ে একটা জিনিস পেয়েছি, বিশ্বাসঘাতকতা। যে মানুষটির জন্য আমি 20 বছর ধরে কাজ করেছি, সেই মানুষটিও আমাকে মারতে চেয়েছে। এই কারণে কাউকে দ্রুত বিশ্বাস করা আমার জন্য খুবই কঠিন। হানসুর কথায় হান গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে। হান বুঝতে পারে হানসু শুধু নিজের মায়ের জন্যই নয়, সত্যের জন্য বিপদের মুখোমুখি হয়েছে। হানসু তখন নিজেকে নিয়ন্ত্রণ করে। সে হানকে বলে, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কখনো আপনার সাথে প্রতারণা করব না। আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই কথাতে হানরাও কেঁদে ফেলে। দুইজনের মধ্যে বিশ্বাসের বন্ধন আরো দৃঢ় হয়ে ওঠে। যুদ্ধের আগে আসল খেলা শুরু হওয়ার ঠিক দুদিন আগে বিয়ং হানকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে একটা পুলিশ অফিসারের উপর এত সহজে বিশ্বাস করলে? কারণ বিয়ংকে জেলেই খবর মিলেছিল হানসু আসলে পুলিশের আন্ডার কভার এজেন্ট, যে হানকে ধ্বংস করার জন্য এসেছে। আর হানও এই বিষয়টি অনেক আগে থেকেই জানতো, তাই সে চাল চালে। হানসুর মায়ের দুর্ঘটনা ঘটিয়ে তাকে দুর্বল করে দেয়। তারপর হানসুকে সাহায্য করে, তার বিশ্বাস জিততে থাকে। শেষে হানসু নিজে এসে তার আসল পরিচয় খুলে দেয়। হানসু একজন সত্যিকারের এবং সৎ ছেলে, তাই হান তাকে হত্যা করেনি, বরং হান তাকে নিজের রাইট হ্যান্ড হিসেবে নিয়েছে। আংশিকভাবে হান তার উপর বিশ্বাসও রাখে। একই সময়ে আমরা হানসুকে দেখি তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে। হঠাৎ কিছু অজানা মানুষ তার কাছে এসে তাকে জিম্মি করে, মাটিতে তেলের বোতলে ঢেলে আগুন ধরানোর হুমকি দেয়। তাদের উদ্দেশ্য হানকে বিপদে ফেলতে উস্কানি দেওয়া। হানসু হতবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে হান
এমন কিছু করতে পারে, কিন্তু সত্যটা অন্যরকম। এই লোকেরা হানের লোক নয়, এরা পুলিশ অফিসার যারা হানসুকে উস্কে দিয়ে হানের বিরুদ্ধে চালনা করতে চাচ্ছিল, আর তাদের পরিকল্পনা সফল হয়। রাগে হানসু ইনসুককে পুরো বিষয়টা জানিয়ে দেয়। ডিলের দুদিন আগে কি ঘটতে চলেছে। হানসু তখন জানতে চায় মায়ের মৃত্যুর আসল কারণ। ইনসুক জানে তার মায়ের মৃত্যু হানের কারণে, কিন্তু সে হানসুকে বিভ্রান্ত করে বলে এই বিষয়ে তদন্ত চলছে, কারণ হানসু সত্যি জানতে পারলে ইনসুকের মিশন ব্যর্থ হতে পারে। এরপর হানসু আবার হানের সঙ্গে দেখা করতে আসে। তার মুখে মিশ্র অনুভূতি, একদিকে রাগ ও ধোঁয়াশা, অন্যদিকে বিশ্বাস ও দায়বদ্ধতার চাপ, এবং হানসুর উপর লেগে থাকা আঘাতের চিহ্ন দেখে হান প্রশ্ন তোলে, কিন্তু হানসু একেবারেই চুপ থাকে। শেষে আসে সেই দিন, ড্রাগের তস্করির দিন। হানসু পুলিশকে সেই বন্দরের ঠিকানা জানিয়ে দেয়। ইনসুক তখন শক্তিশালী বাহিনী নিয়ে পৌঁছে যায় এবং বন্দরের অভিযান চালায়, কিন্তু তারা যখনই বক্স খোলে, আশ্চর্য, ড্রাগসের বদলে সেখানে কিছু অন্য জিনিস পড়ে থাকতে দেখে। এখানে হাসি থামিয়ে বলা যায় হানসু এবং হান পুলিশকে চতুরভাবে গুমরা করেছে। ড্রাগস ইতিমধ্যেই সমুদ্রে ফেলা হয়ে গেছে। কোনো প্রমাণ না থাকায় ইনসুকের হাতে আর কোনো উপায় থাকে না, তাদের ছাড়তে হয়। এরপর মঞ্চল এবং হান তস্করির পরে উদযাপন শুরু করে। মঞ্চল হানকে গ্লাস তুলে দিতে বলে, কিন্তু হান বলে আমি মৃতদের সঙ্গে মদ খায় না। মঞ্চল কিছু বুঝতেই পারছিল না। পরবর্তী মুহূর্তে হান মঞ্চলকে গুলি করে হত্যা করে। এখানেই স্পষ্ট হয় হান একমাত্র বিশ্বাসযোগ্যকে ছাড়া কাউকে নিজের পাশে রাখে না। দ্বিতীয় দিকে ইনসুক বুঝে যায় হানসু এখনো হানের পাশে আছে, তাই সে শেষ চাল চালতে যায়। হানসুকে ডেকে সে মায়ের দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখায়। ভিডিওতে হান স্পষ্ট দেখা যাচ্ছে। হানসু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, বিশ্বাসই ভেঙে যায়। যার জন্য সে সবকিছু ত্যাগ করেছে, পুলিশকে ঠকিয়েছে, তারই হাতেই তার মা মারা গেছে। হানসু বুঝতে পারে সে একজন গ্যাংস্টারের বন্ধু হয়ে ভুল পথে চলে এসেছে। ধীরে ধীরে সে আইনকে সাহায্য না করে অপরাধ জগতের অংশ হয়ে যাচ্ছে। এখন হানসুর একটাই লক্ষ্য, প্রতিশোধ নেওয়া এবং নিজের পথ ঠিক করা। হানসু এক মুহূর্তে বুঝে যায় তার কাছে আর সময় নেই। তার মাকে হত্যা করা, অপরাধীকে ধ্বংস করা এবং আইনকে সাহায্য করা এখন তার একমাত্র লক্ষ্য। সে হানকে ফোন করে এবং পুলিশকে তার তৎপরতার বিষয়ে মিথ্যা তথ্য দেয়। বলতে থাকে পুলিশ আমাদের স্থাপনার খবর পেয়ে গেছে, তারা শীঘ্রই অভিযান চালাবে। হান তা বিশ্বাস করে এবং সিদ্ধান্ত নেয় মাল আজ রাতে অন্য স্থানে সরাতে হবে। পুলিশের নজরদারিতে হানসু হানকে তার পুরনো আস্তানায় নিয়ে আসে। হান বলে এখন আমাদের অবৈধ কাজ বন্ধ করে নতুন জীবন শুরু করা উচিত, কিন্তু হানসু তার মুখোমুখি হয়ে বলে তুমি তো শুধু মারতে জানো, যেমন তুমি আমার মাকে হত্যা করেছো। এই কথায় হান হঠাৎ বুঝে যায় হানসু পুলিশকে সাহায্য করছে। সে হানসুর উপর বন্দুক তুলে তাকিয়ে থাকে, কিন্তু হানসু জানে না হান আসলে তাকে হত্যা করবে না। তার একমাত্র লক্ষ্য হানকে ফাঁদে ফেলে আইনকে সাহায্য করা। ঠিক সেই মুহূর্তেই পুলিশ হঠাৎ ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তার হানকে দেখতে পায় না। শুধু হানসু তাদের সামনে দাঁড়িয়ে। পেছন থেকে হান চুপিসারে বেরিয়ে এসে পুলিশদের গুলি চালাতে শুরু করে। একজন পুলিশ হানসুকে ধরে ফেলে এবং গলায় চাপ দিতে শুরু করে, আর হানকে বাহিরে আসার জন্য বলে। হানসুর জীবন তখন চরম বিপদে। সে জানে এবার তার বুদ্ধি, সাহস এবং কৌশলী শেষ মুহূর্তে তাকে বাঁচাবে। হান আর সহ্য করতে পারল না। সে বাইরে এসে সেই পুলিশ অফিসারটিকে ধ্বংস করে ফেলে। হানসুকে হত্যা করতে পারত, কিন্তু সে করছে না, চুপচাপ চলে যায়। কিন্তু এই সুযোগে ইনসুক তার গাড়ি দিয়ে হানকে চাপা দেয়। সে হানের পকেটে ড্রাগস খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু পকেটে কিছুই নেই। ইনসুক তার গাড়ি পরীক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে হানসু এসে হাজির। সে ইনসুককে গুলি করে, কারণ তিনি একভাবে হানসুর এবং তার মায়ের মৃত্যুর জন্য দায়ী ছিলেন। এরপর হানসুর চোখে আসে হান। সে কাছে গিয়ে শেষ মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। হানসুকে বলে তোমার বন্ধু হান শুধুই একটি মিথ্যা, সে আমাকে ব্যবহার করেছে। হানসু বলে মায়ের পর তাকে কেউ বিশ্বাসযোগ্য মনে হয়েছিল এবং সেটা ছিল হান, কিন্তু শেষ পর্যন্ত হানসু ঠিক করে ভরসা ভেঙে দেওয়া বন্ধুর উপর প্রতিশোধ নেওয়া প্রয়োজন। হানসুর হাত ধরে হানকে মুখ ও নাক ঢেকে হত্যা করে। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। একটা আন্ডার কভার এজেন্ট আর একজন ভয়ঙ্কর গ্যাংস্টারের বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের গল্প। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে কোনো সময় যে কাউকে বিশ্বাস করার আগে দুইবার ভাবা দরকার, কারণ আজকের পৃথিবীতে সবচেয়ে বিশ্বাসযোগ্য যাকে মনে হয় সেও হতে পারে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। আপনাদের যদি গল্পটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর মন্তব্য জানান কাকে মনে হলো সবচেয়ে শক্তিশালী চরিত্র, এবং সবশেষে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।